পাগলামি তো দেখতেছি আমরা। যেমন ধরেন যে কথা মাঝখানে শুনলাম যে চায়না থেকে কিনবে কি বিমান যুদ্ধ করে। কার সাথে যুদ্ধ করব আমরা? কোন এনিমির সাথে যুদ্ধ করব? এবং আমাদের ইকোনমি যুদ্ধ অ্যাভয়েড করতে পারে? এখন শুধু একটু মুখ বাড়িয়ে বললেও হয় বাংলাদেশের সেনাবাহিনীর দরকার নাই। আসলে এটাই বলতে চায়। গোলাম মাওলার অনেকে চিনেন, খুব ভালো করে চিনেন। কেমন লোক, সত্য কথা বলে। কমেন্ট বক্সে লিখবেন। আনিস আলমগীরকে চিনেন, মঞ্জুরুল আলম পান্নাকে চিনেন, নাজদিন মুন্নিকে চিনেন, চিনার কথা। আর কাকে চিনেন এদের মধ্যে? মাহবুব কামালকে চিনেন? মাহবুব কামাল, ব্যাপার হলো এরা কে কোন পত্রিকায় সাংবাদিকতা করে, কোন ডিপার্টমেন্টে, কোন এক্সপার্টিস্ট। মাসুদ কামাল বলেন, মঞ্জুরুল আলম পান্না বলেন, আনিস আলমগীর বলেন, হ্যাঁ, মাহবুব কামাল, আব্দুল নূর তুষার, এরা দেখবেন দুনিয়ার সব বিষয় নিয়ে কথা বলে। আব্দুল নূর তুষার দুনিয়ার সব বিষয় নিয়ে কথা বলবে, কিন্তু সে ডাক্তারি নিয়ে কথা বলবে না। এটা একটা মজার বিষয় না? এটা একটা আশ্চর্য বিষয়। মাহবুব কামালের একটা বক্তব্য আপনাদেরকে শুনেন। কতগুলি পাগলামি তো দেখতেছি আমরা। যেমন ধরেন যে কথা মাঝখানে শুনলাম যে চায়না থেকে কিনবে কি বিমান যুদ্ধ করে। কার সাথে যুদ্ধ করব আমরা? কোন এনিমির সাথে যুদ্ধ করব? এবং আমাদের ইকোনমি যুদ্ধ অ্যাভয়েড করতে পারে? যুদ্ধ তো শুধু প্রাণহানি ঘটে না, ইট কজেস ড্যামেজ অফ ওয়েলথ অলসো। আমাদের ইকোনমি তো পারমিট করে না যুদ্ধ করা। তা আমরা যে বিমান যে কিনবো, মানে এটা থেমে গেছে যদিও, কারোবার বোধহয় সুবুদ্ধি খেলছে যে কারণে এটা থেমে গেছে। কার সাথে যুদ্ধ করব আমরা? ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, আমাদের প্রতিবেশী কার, মায়ানমারের সাথে। এবং ঠিক আছে, আমরা যদি শক্তিশালীও হই, ধরেন আমাদের উই হ্যাভ দি ক্যাপাসিটি টু ফাইট এগেইনস্ট ইন্ডিয়া, ঠিক আছে, সেটা করবো কিনা, আমাদের ইকোনমি সেটা পারমিট করে কিনা, অ্যাফোর্ড করে কিনা। সুতরাং যুদ্ধ ইজ দি ওয়ার্স্ট অল্টারনেটিভ এনি প্রবলেম। যুদ্ধের হচ্ছে সবচেয়ে খারাপ বিকল্প। দুইটা দেশের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থাকে, যুদ্ধ হচ্ছে সবচেয়ে খারাপ বিকল্প। এই যে সে বক্তব্যটা কি দিল, বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর কি দরকার, কার সাথে যুদ্ধ করবে বাংলাদেশ, অস্ত্র কিনে কি করবে, এত যুদ্ধ বিমান দিয়ে কি করবে, আর যুদ্ধ করে আমাদের কি পোষাবে? এখন শুধু একটু মুখ বাড়িয়ে বললেও হয় বাংলাদেশের সেনাবাহিনীর দরকার নাই। আসলে এটাই বলতে চায়। যারা খুব ছোটবেলা থেকে পড়েন বা বিশেষ করে সাংবাদিকদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা জেনে থাকবেন কুলদীপ নায়ার নামের ভারতের একজন সাংবাদিক ছিল। কুলদীপ নায়ারের মাধ্যমে আমরা ছোটবেলা প্রথম আলো এবং জনকণ্ঠের মাধ্যমে আমরা জানতে পারি বাংলাদেশের সেনাবাহিনীর দরকার নাই। বাংলাদেশের সেনাবাহিনী একটা দানব। এই দানব বাহিনীর পোষার কোনো মানে হয় না। 2004 সাল পর্যন্ত এই প্রচারণা চালিয়েছে তারা। 4 সালের পরে কুলদীপ নায়ার মারা যাওয়ার পরে তদমধ্যে বাংলাদেশের সেনাবাহিনী অনেক দুর্বল হয়ে গিয়েছে। সেনাবাহিনীতে মইনিউরা চলে এসেছে, সেনাবাহিনীতে মঈনুদ্দিন চলে এসেছে। ওই যে বিডিআর বিদ্রোহের পরে, ঠিক পরে, বিডিআরের ম্যাসাকারের পরে, ঠিক পরপর যে নাকি বিডিআরের প্রধান হয়েছে, সে কে জানেন? ঢাকা উত্তরের মেয়র আতিক আছেন, আতিকের ভাই। তিনটাই ভারতের দালাল, 3 ভাই। আতিক, মইনিউ আহমেদ না, সেনা প্রধান না, বিডিআরের প্রধান। মইনিউর সময়ে বিডিআরের প্রধান ছিল, অর্থাৎ শাকিল, জেনারেল শাকিলকে হত্যার পরে, যার সময় পোশাক পরিবর্তন হয়েছে, বিডিআর নাম পরিবর্তন হয়েছে বিডিআর থেকে বিজিবি। সেই ঘটনা যখন ঘটে যায় 4 সালে এসে লেখা বন্ধ করে দিয়েছে, কারণ তাদের পরিকল্পনা তখন বাস্তবায়ন হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? আর 4 সালে এসে তারা লেখাজোখা বন্ধ করে দিয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী আর দরকার নেই। যখন তাদের সেনাবাহিনী তাদের অনুগত হয়ে গেছে ভেতরে,
তখন থেকে তারা এই ব্যাপারে লেখা বন্ধ করে দিয়েছে। এটা কুলদীপ নায়ার মারা যাওয়ার কারণে না। এই দালালেরা প্রথম আলো, আজকের কাগজ একটা ছিল, এখন এই যে মিনা বাজার আছে না, মিনা বাজার, তারপরে আপনার দীপ্ত টিভি, এদের এক মালিক কিন্তু। দীপ্ত টিভি, আপনার মিনা বাজার, তারপরে আপনার ধরেন এই যে এই বাংলা ট্রিবিউন পত্রিকা আছে না একটা, মাসুদ কামাল যেখানে চাকরি করে, বাংলা ট্রিবিউন, বুঝতে পারছেন? এরা সব এক মালিক। জুলফিকার রাসেল এরা গান লেখে, আজকের কাগজ তাদেরই ছিল। এই যখন সেনাবাহিনীর ভিতরে দালাল ভরে যায়, তখনই তারা মোটামুটি মনে করে যে ঠিক তাদের উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে গেছে। দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের জন্য সমস্যা, কিন্তু বিকৃত তাদের দালাল হয়ে যাওয়া সেনাবাহিনী তাদের সমস্যা না। তাদের যখন অনুগত হয়ে গেছে ভিতরে ভিতরে, আমরা তো আর তত আগে জানি না। 4 সালের ঘটনা, আমি মনস্তাত্ত্বিকভাবে মিলাইলাম ব্যাপারটা। 4 সাল থেকে তাদের লেখাজোখা বন্ধ বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে। অর্থাৎ মইনিউ যখন সেনাপ্রধান হবে 9 সালে, তো সরি, মইনিউ তো হয়েছে 5 সালে মনে হয় না, নাকি 4 সালে, আমার একজ্যাক্ট মনে নেই। যাই হোক, মইনিউ যখন হয়েছে বা হবে, এই সময়ে ধীরে ধীরে ধরেন দালালটা ঢুকে গেছে। হ্যাঁ, জেনারেল মইনিউ আহমেদ, মইনুদ্দিন মূলত তার নাম, এরপরে আশফাক কিয়ারি, হ্যাঁ, তারপরে আপনার মমিন, আমিনুর রহমান, জেনারেল আমিনুর রহমান, এরা যখন ঢুকছে তখন সেনাবাহিনীর একটা বড় সাফল্য হইল জেনারেল আজমি চৌকস, তাকে যখন সরিয়ে দেওয়া হয়, তখন কিন্তু মানে ভারতীয় যে সার্কেল মুখোশ, তাদের একটা সাফল্য যে আপনার একে সরিয়ে দিতে পারছে। উইথ চিন্তা করার লোক, বুঝতে পারছেন? মাহবুব কামালরা মানে বলবে কি, অস্ত্র কি দরকার, যুদ্ধ বিমান কি দরকার, কোনো দরকার নাই। প্রশিক্ষণ কি দরকার, তো সেনাবাহিনীর কি দরকার? আচ্ছা, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, এই যে ভারত পারমাণবিক বোমা বানায়, এই বিমান কিনে রাশিয়া থেকে, রাফায়েল কিনে, এই যুদ্ধ বিমান কিনে, এই প্রশিক্ষণ দেয়, যৌথ মহড়া চালায়, এগুলা কেন চালায়? ভারত কার সাথে যুদ্ধ করবে? ভারতের আশেপাশে কে আছে? ভুটান আছে, ভুটানের মতো একটা ছোট দেশের সাথে ভারত যুদ্ধ করবে। নেপাল আছে, মালদ্বীপ আছে, ছোট্ট 3 লাখ 4 লাখ মানুষ। শ্রীলঙ্কা আছে 2 কোটি মানুষ। আমরা আছি মানুষ বেশি, 20 কোটি, দেশ তো ছোট। আর ওইদিকে পাকিস্তান আছে, তাও ভারত থেকে ছোট। তাহলে তারপরেও ভারত কেন এত অস্ত্র কিনে? টার্গেট কে? এই ভারতের এই অস্ত্রের টার্গেট কে? বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, এই ছাড়া আর কে? এরাই তো। তাহলে আমাদের টার্গেট করে যদি ভারত অস্ত্র কিনে, আমরা কেন আমাদের প্রস্তুতি নিব না? মাহবুব কামালের এত ছলছাতুরি জ্বালাপোড়া কেন? কবে যে এরা বলে দেয় সেনাবাহিনীর দরকার নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।